Hello everyone, welcome back to my YouTube channel RN Insights. I am Rima De, your nursing companion and also NOSET 9 110 rank holder. So, কালকে আমরা পড়েছি about anatomy physiology of respiratory system, and today we will start the next part, that is procedure and diagnostic test. So first আসছে abdominal thrust. It is also known as Heimlich maneuver. It is a first aid procedure in case of obstruction of trachea for dislodging an obstruction from a person's windpipe or trachea, in which a sudden short, strong pressure is applied on their abdomen to two finger breadths above umbilicus or between the navel and the rib cage to raise intrathoracic pressure. Due to external compression force, the residual volume will out from the lungs, then obstruction dislodged, such as food or foreign body. মানে আমাদের আপার এয়ারওয়ে কোনো অবস্ট্রাকশন হলে হেমলিক ম্যানুভারটা পারফর্ম করা হয়। এখানে কি করা হয় না, একটা ফিসটাকে এরকম ক্লেঞ্জ করে অ্যাবডোমিনাল থ্রাস্ট দেওয়া হয়, ইনওয়ার্ড অ্যান্ড আপওয়ার্ড অ্যাবডোমিনাল থ্রাস্ট দেওয়া হয়, ঠিক আছে। তো যাতে করে, আর এখানে কোন লাং ভলিউমটা হেল্প করে ওই ফরেন যে বডিটাকে মুভ আউট করতে, দ্যাট ইজ দ্য রেসিডুয়াল লাং ভলিউম। এটা কিন্তু ইম্পর্ট্যান্ট, এটা কোশ্চেন আসে যে কোন লাং ভলিউমটা হেল্প করে হচ্ছে ওই ফরেন বডিটাকে মুভ আউট করতে, তো দ্যাট ইজ রেসিডুয়াল লাং ভলিউম। আর এখানে প্রায়োরিটি নার্সিং অ্যাকশন কি, দেখো ফার্স্টেই হচ্ছে যেটা আপার এয়ারওয়ে অবস্ট্রাকশন, ইট ইজ অ্যান এমার্জেন্সি কন্ডিশন, তাহলে নার্সিং ইন্টারভেনশন খুব তাড়াতাড়ি নিতে হবে, ঠিক আছে। তাহলে প্রায়োরিটি নার্সিং অ্যাকশন কি, ভিকটিম শুড বি অ্যাসেসড উইদিন 3 to 5 সেকেন্ডস। 3 to 5 সেকেন্ডসের মধ্যে আমাদেরকে অ্যাসেস করতে হবে ফার্স্টে যে ইজ দ্য পার্সন ইজ চোকিং অর নট, দেন অবজার্ভ ফর দ্য ইউনিভার্সাল চোকিং সাইন, যেটা কি আনএবল টু টক, ব্রিথ অ্যান্ড ওয়ান অর বোথ হ্যান্ডস ক্লাচিং দেয়ার থ্রোট অর নেক, মানে এরকম গলাটা ধরে ব্রিথ করছে, দ্যাট মিন্স হি ইজ চোকিং। তো সেই রকম দেখতে পেলে উই হ্যাভ টু পারফর্ম হ্যামলিক ম্যানুভার। এরপর হ্যামলিক ম্যানুভারের ইমেজটা দেখো, এভাবে হ্যান্ডটাকে ফিস্ট করে এরকম ক্ল্যাপস করে আর কি পেশেন্টের অ্যাবডোমিনাল থ্রাস্ট দেওয়া হয়, যেটা হচ্ছে ইনওয়ার্ড অ্যান্ড আপওয়ার্ড, ঠিক আছে। তারপর যে ফরেন বডিটা আছে সেটা আর কি বাইরে বেরিয়ে যায়। এটা হচ্ছে অ্যাডাল্টের ক্ষেত্রে। ইন কেস অফ ইনফ্যান্ট, দ্যাট ইজ আপ টু দ্য এজ 1 year, সেক্ষেত্রে কি হয়, বাচ্চাটাকে প্রোন পজিশনে একটা হাতের মধ্যে রাখা হয়, দেন উই হ্যাভ টু গিভ 5 ব্যাক থ্রাস্ট, দেন আবার বাচ্চাটাকে সোজা করে শুইয়ে আবার 5 চেস্ট থ্রাস্ট দেওয়া হয়, এরকমভাবে অল্টারনেটিভলি করা হয়। সো ফর ইন কেস অফ ইনফ্যান্ট 5 ব্যাক থ্রাস্ট অ্যান্ড 5 চেস্ট থ্রাস্ট, অ্যান্ড ইন কেস অফ অ্যাডাল্ট we give Heimlich maneuver, that is abdominal thrust. Okay, next thing আছে sputum specimen. Sputum specimen obtained from expectoration and tracheal suctioning for diagnostic purpose. Procedure কি, determine purpose of the specimen and institution policy for collection. Obtain an early morning sterile specimen before toothbrush by suctioning or expectoration. এটা ইম্পর্টেন্ট যে অলওয়েজ স্পুটাম স্পেসিমেন যখন আমরা কালেক্ট করবো, উই অলওয়েজ টেক আর্লি মর্নিং স্টেরাইল স্পেসিমেন। মানে তাছাড়া যদি আমরা ব্রাশ করে নিই, যে ব্রাশ করার পরে যে আমাদের ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলো মরে যেতে পারে, ওই জন্য দের ইজ এ চান্স অফ ফলস রেজাল্ট, তাই আমাদেরকে আর্লি মর্নিং স্পেসিমেনটা নিতে বলা হয়। ইনস্ট্রাক্ট দ্য ক্লায়েন্ট টু রিন্স দ্য মাউথ উইথ ওয়াটার বিফোর কালেকশন। শুধুমাত্র ওয়াটার দিয়ে আমরা রিন্স করতে পারি, আদার কোনো সাবস্ট্যান্স আমাদেরকে ইউজ করতে বারণ করা হয়, ঠিক আছে। পেশেন্টকে বলা হয় যে শুধুমাত্র ওয়াটার ইউজ করতে পারেন, বাকি কোনো সাবস্ট্যান্স না। রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ স্পুটাম ইজ অ্যাবাউট 2 to 5 ml. Instruct the client to take a several breath and then cough deeply to obtain sputum. Specimens should be collected before initiation of antibiotic therapy. আর কোনো একটা ডিজিজের জন্য যদি স্পুটাম কালেক্ট করা হচ্ছে, তো অ্যান্টিবায়োটিক থেরাপির আগেই আমাদেরকে স্পুটামটা কালেক্ট করতে হয়, তাছাড়া অ্যান্টিবায়োটিক থেরাপি স্টার্ট হয়ে গেলে দ্য ব্যাকটেরিয়া স্টার্ট টু গেট কিল্ড, তো ওই জন্য আগের থেকে আমাদেরকে স্পুটামটা আগে কালেক্ট করতে হয়, দেন উই স্টার্ট দ্য অ্যান্টিবায়োটিক থেরাপি। আফটার কালেকশন অফ দ্য স্পেসিমেন ইট শুড বি সেন্ড টু দ্য ল্যাবরেটরি ইমিডিয়েটলি, ঠিক আছে, বেশি দেরি না করে ল্যাবরেটরিতে পাঠাতে হবে। এরপর হচ্ছে ল্যারিঙ্গোস্কোপি অ্যান্ড ব্রঙ্কোস্কোপি।
This procedure is a direct visualization or visual examination of the trachea, larynx and bronchi with fibro-optic bronchoscope through mouth or nose. Required instrument ki na laryngoscope or bronchoscope. Sterilization of laryngoscope or bronchoscope can be done by 2% glutaraldehyde. So laryngoscope আর bronchoscope স্টেরিলাইজেশন কিভাবে করা হয় না 2% গ্লুটালডিহাইড দিয়ে। এটা আমাদের যেটা ভিজুয়াল এক্সামিনেশন করা হয় ল্যারিংস, ট্র্যাকিয়া, ব্রঙ্কাই, এটা সবাই নিশ্চয়ই জানো। পারপাসটা কি না, ইট ক্যান বি ইউজ টু রিমুভ দ্য ফরেন বডি ফ্রম ট্র্যাকিয়া, টু রিমুভ সিক্রিশন, অবটেন স্পেসিমেন of tissues or mucus for diagnostic purpose, for inspection by laryngoscope। মানে কোনো একটা ডিজিজ হয়েছে সেটাতে ইন্সপেকশন করতেও ল্যারিঙ্গোস্কোপটা ইউজ করা হয়, অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ টু অ্যান্ড ইট ক্যান বি ইউজড অলসো অ্যাজ আ ট্রিটমেন্ট। কোনো একটা ফরেন বডি আছে, এখন ল্যারিঙ্গোস্কোপ, ব্রঙ্কোস্কোপের অনেক মানে ভালো ইনস্ট্রুমেন্ট বেরিয়ে গেছে, তো সেগুলোতে আর কি ফরেন বডিটাকেও রিমুভ করতে হেল্প করে। তো ইট ক্যান বি ইউজড ফর ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট অ্যাজ ওয়েল। এরপর হচ্ছে নার্সিং অ্যাকশন অ্যান্ড প্রসিডিউর। ইনফর্ম কনসেন্ট শুড বি টেকেন, কিপ NBM ফর it will be NBM for 6 to 8 hours before the procedure. Take the vital sign before procedure. Administer pre-procedure order medication such as sedation, decrease anxiety, আর কিপ রেডি দ্য সাকশন ইকুইপমেন্ট ইন ওয়ার্কিং কন্ডিশন। মানে যে সবগুলো নর্মালি করা হয়। ফার্স্টে ইনফর্ম কনসেন্ট নিতে হবে পেশেন্টকে, আর কি 6 to 8 hours নীলপার মাউথে রাখতে হবে, কিছু খাবার দেওয়া যাবে না, ভাইটাল সাইন চেক করতে হবে, তারপর সাকশন ইকুইপমেন্টগুলো ঠিক আছে কিনা সেটা দেখতে হবে। ইনফর্ম টু দ্য ক্লায়েন্ট দ্যাট সাম সোরনেস, ডিসফেজিয়া অ্যান্ড হেমোপটেসিস আফটার দ্য প্রসিডিওর মে বি অকার। এরপর প্রসিডিওর পরে কিছু সোরনেস হতে পারে, ডিসফেজিয়া মানে ডিফিকাল্টি সোয়ালোয়িং হতে পারে, অ্যান্ড হেমোপটাইসিস মানে ব্লাড ইন স্পুটাম দেখা যেতে পারে আফটার দ্য প্রসিডিওর। এগুলো কিন্তু একটা নর্মাল জিনিস, তো এগুলোতে পেশেন্টকে আগের থেকেই জানিয়ে দিতে হবে দ্যাট দিস আর দ্য নর্মাল ফাইন্ডিংস আফটার দ্য প্রসিডিওর, তো এগুলোতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এরপর ইনস্ট্রাক্ট টু দ্য ক্লায়েন্ট টু অ্যাভয়েড ডিপ কাফিং আফটার দ্য প্রসিডিওর বিকজ ইট উইল প্রমোট ফার্দার মোর ব্লিডিং। আর প্রসিডিওরের পরেই পেশেন্টকে ডিপ কাফ করার জন্য বারণ করতে হবে। তাছাড়া অনেক যদি প্রেসার পড়ে ওই জায়গাতে তাহলে আরও ব্লিডিংয়ের চান্সেসটা অনেক বেড়ে যাবে। পজিশন আফটার প্রসিডিওর কি না, সেমি ফাউলার পজিশন। প্রসিডিওর পরে পেশেন্টকে জেনারেলি সেমি ফাউলার একটা কমফোর্টেবল পজিশন দেওয়া হয়। ফাউলার আর সেমি ফাউলারটা জেনারেলি দেওয়া হয় কারণ কি ডিউ টু ব্রিদিং যদি কোনো প্রবলেম থাকে তো সেক্ষেত্রে পেশেন্টকে অলওয়েজ ফাউলার অ্যান্ড সেমি ফাউলার দেওয়া হয়, এটাতে চান্সেস অফ অ্যাসপিরেশন রিস্কও অনেক কমে যায়, ঠিক আছে। অবজার্ভ অফ হেমারেজ অ্যান্ড রেসপিরেটরি ডিস্ট্রেস বিফোর অফার লিকুইড গ্যাগ রিফ্লেক্স শুড বি চেকড। তাহলে লিকুইড অফার করা মানে ফার্স্টে কোনো একটা মিল স্টার্ট করার সময় আমরা ফার্স্টে কী দিই, লিকুইড মিল দিই। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব যে লিকুইডটা দেওয়ার আগে আমরা গ্যাগ রিফ্লেক্স চেক করব। তাছাড়া একটা অ্যাসপিরেশনের চান্স থেকে যায় যদি পেশেন্টের গ্যাগ রিফ্লেক্স না প্রেজেন্ট থাকে, কারণ কি ওখানটা লোকাল অ্যানাস্থেশিয়া দেওয়া হয়েছে, সিডেশন দেওয়া হয়েছে, ওই জন্য তার গ্যাগ রিফ্লেক্সটা ডিক্রিজ হওয়ার বা অ্যাবসেন্ট থাকার একটা চান্স থাকে। তো ওই জন্য আগে আমরা গ্যাগ রিফ্লেক্সটাকে টেস্ট করব যে ইফ ইট ইজ প্রেজেন্ট অর নট। যদি প্রেজেন্ট না থাকে তাহলে আমরা কখনোই কোনো লিকুইড মিল স্টার্ট করব না, লিকুইড ডায়েট স্টার্ট করব না, কারণ কি সেক্ষেত্রে পেশেন্টের অ্যাসপিরেশন হওয়ার চান্স থাকে, মানে যে খাবারটা আমরা দিচ্ছি সেটা রেসপিরেটরি ট্র্যাক্টে ঢুকে যাওয়ার চান্স থাকে। ওই জন্য কখনও আমরা গ্যাগ রিফ্লেক্স না দেখে কিন্তু স্টার্ট করব না। মনিটর ভাইটাল সাইন্স ক্লোজলি আনটিল দ্য ক্লায়েন্ট উইল বি স্টেবল। যতক্ষণ না ক্লায়েন্ট স্টেবল হচ্ছে ততক্ষণ ভাইটাল সাইন্সটা মনিটর করতে থাকতে হবে। ওকে, সো ইট ইজ অ্যাবাউট ল্যারিঙ্গোস্কোপি অ্যান্ড ব্রঙ্কোস্কোপি। দেন আমরা আসছি পালমোনারি এনজিওগ্রাফিতে। It is an invasive fluoroscopic procedure of the lung used to visualize the pulmonary arteries. মানে এটা হচ্ছে একটা ইনভেসিভ ফ্লোরোস্কোপি প্রসিডিওর অফ দ্য লাংস ইউজড টু ভিজুয়ালাইজ দ্য পালমোনারি আর্টারিজ। It is an X-ray of the blood vessels that supplying blood to the lungs. মানে যে ব্লাড ভেসেলসগুলো লাংসে ব্লাড সাপ্লাই করছে সেই ব্লাড ভেসেলসগুলোর আমরা এক্সরেটা নিই। একটা ইনভেসিভ ফার্স্টে ফ্লোরোস্কোপ ওখানে ঢোকানো হয়, দেন ওটার মাধ্যমে আমরা এক্সরেটা নিই ওই ব্লাড ভেসেলসগুলো দেখার জন্য। ইট ইজ ইউজ টু ফাইন্ড আউট আ ব্লাড ক্লট, মানে ওই লাংয়ের যে ব্লাড ভেসেলসগুলো আছে সেখানে কোনো ক্লট আছে কি না সেটা ফাইন্ড আউট করতে আমরা দেখি। ইন উইচ আ ক্যাথেটার ইজ ইনসার্টেড থ্রু দ্য antecubital or femoral vein into the pulmonary artery. This procedure done using iodine or radiopaque contrast material.
তাহলে এটা আমরা ব্লাড ক্লট দেখার জন্য করি, আর এটাতে আমরা আয়োডিন আর রেডিওপেক কন্ট্রাস্ট ম্যাটেরিয়াল একটা নেওয়া হয়। প্রি প্রসিডিওর নার্সিং অ্যাকশন কি, সেম ইনফর্ম কনসেন্ট নিতে হবে, এনপিও রাখতে হবে 6 to 8 hours। দেন পজিশন ডিউরিং দ্য প্রসিডিওর কি না, সুপাইন পজিশন। এখানে প্রসিডিওরের সময় হচ্ছে সুপাইন পজিশন পেশেন্টকে দিতে হবে। আফটার দ্য প্রসিডিওর কি, সেমি ফাউলার পজিশন। ম্যাক্সিমাম আফটার দ্য প্রসিডিওর সেমি ফাউলার পজিশনই হবে। ইন কেস অফ রেসপিরেটরি সিস্টেম যেসব ডিসঅর্ডার পড়বো বা যেসব পজিশনিংগুলো পড়বো, ম্যাক্সিমাম সেমি ফাউলার আর ফাউলার পজিশনই আমরা দেখতে পাবো, কারণ কি ওখানে ব্রিদিং ডিফিকাল্টিটা কমাতে হেল্প করে। ঠিক আছে। ইনস্ট্রাক্ট দ্য ক্লায়েন্ট, হি অর সি মে ফিল অ্যান্ড আর্জ টু কাফ, লাসিং, নজিয়া অ্যান্ড স্টে টেস্ট অ্যান্ড সল্টি টেস্ট ফলোয়িং ইনজেকশন অফ ডাই। মানে ডাইটা ইনজেক্ট করার পরে একটা সল্টি টেস্ট মুখের মধ্যে আসতে পারে, যেটা এগুলো হচ্ছে নর্মাল ফাইন্ডিং, পেশেন্টকে আগের থেকে জানিয়ে দিতে হবে। কিপ রেডি অল রিসাসিটেশন ইকুইপমেন্ট অ্যাট বেড সাইড ইন ওয়ার্কিং কন্ডিশন। মানে এই প্রসিডিওরটার সময় অল রিসাসিটেশন যে ইকুইপমেন্টগুলো সেগুলো হচ্ছে বেড সাইডে রাখতে হবে, যাতে করে কখনো কিছু এমার্জেন্সি চলে এলো, কখনো অবস্ট্রাকশন চলে এলো, পেশেন্ট আর ব্রিথ করতে পারছে না, বা এনি কাইন্ড অফ এমার্জেন্সি যাতে রিসাসিটেশন পেশেন্টকে করতে পারি, সেক্ষেত্রে আমাদেরকে ইকুইপমেন্টগুলো অলরেডি বেড সাইডে রাখতে হবে। ইনিশিয়েট আদার জেনারেল প্রি প্রসিডিওর নার্সিং কেয়ার। এরপর হচ্ছে পোস্ট প্রসিডিওর নার্সিং অ্যাকশন। মনিটর অল ভাইটাল সাইন্স, স্পেশালি SpO2 স্যাচুরেশন লেভেল। মানে প্রসিডিওরটা হওয়ার পরে কি হয়, দেয়ার মাস্ট বি আ ব্রিদিং ডিফিকাল্টি হতে পারে, দেয়ার ইজ এ চান্স অফ ব্রিদিং ডিফিকাল্টি। ওই জন্য SpO2 স্যাচুরেশন লেভেলটা সবসময় চেক করা হয়, যে পেশেন্টের অক্সিজেন সাপ্লাইটা ঠিকমতো আছে কি না, তার কোনো রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে কিনা। ঠিক আছে। অ্যাভয়েড টেকিং ব্লাড প্রেশার ফর 24 hours ইন দ্য এক্সট্রিমিটি ইউজড ফর ইনজেকশন। যে এক্সট্রিমিটিতে ইনজেকশনটা দেওয়া হয়েছে, মানে ওই ডাইটা একটা আর্টারি থ্রো দিয়ে তো ইনজেক্ট করা হয়, তো যে হচ্ছে যে এক্সট্রিমিটিতে ইনজেকশনটা দেওয়া হয়েছে সেই এক্সট্রিমিটিতে, সেই হ্যান্ডে কখনোই আমরা প্রেশার 24 আওয়ার্সের জন্য মাপবো না। কারণ কি প্রেশারটা মাপার সময় কি হয়, প্রেশারটা বিপিটা মাপার সময় আমরা যখন কাফটা বাঁধি, যেন ওটাকে ইনফ্লেট করি, তখন ওই প্রেশারটা ইনক্রিজ করে যায়, তো দেয়ার ইজ এ চান্স অফ ব্লিডিং ফ্রম দ্যাট সাইড। ঠিক আছে। এরপর হচ্ছে অ্যাসেস ইনসারশন সাইট ফর ব্লিডিং। ইফ ব্লিডিং ইজ দেয়ার দেন অ্যাপ্লাই ডাইরেক্ট প্রেসার ফর 15 minutes উইথ স্টেরাইল গজ অ্যান্ড ব্লাড। যদি কোনো ব্লিডিং থাকে সেক্ষেত্রে আমরা একটা ডাইরেক্ট প্রেসার অ্যাপ্লাই করব, একদম অনেক জোরে চিপে রাখবো, যাতে করে কোনো ব্লিডিং সেখান থেকে না হয়। 15 minutes এরকম ডাইরেক্ট প্রেসার দিয়ে আমরা কি করতে পারি, ওখানে একটা গজ আর একটা প্যাডের মাধ্যমে ওখানটা বেঁধে দিয়ে ডাইরেক্ট প্রেসার 15 মিনিটের জন্য অ্যাপ্লাই করে রাখতে পারি। এরপর অ্যাসেসমেন্ট অফ দ্য পেরিফেরাল পালসেস শুড বি ডান ফর নিউরোভাস্কুলার স্ট্যাটাস। যেই এক্সট্রিমিটিতে হয়েছে, ধরো এখানে যদি ইনজেক্ট করা হয়, তো তার পেরিফেরাল পালসগুলো আমরা অ্যাসেস করব, যে কোনো নিউরোভাস্কুলার কোনো প্রবলেম হয়েছে কিনা। ওকে। নেক্সট হচ্ছে সাকশনিং প্রসিডিওর। Mechanical aspiration or pulmonary mucus secretion from the trachea bronchial tree by application of negative pressure। তাহলে এটা কি না, একটা মেকানিক্যাল অ্যাসপিরেশন করা হচ্ছে, যে মিউকাস সিক্রিশনগুলো আমাদের ট্র্যাকিয়া বা ব্রঙ্কিয়াল ট্রিতে আছে, উইথ দ্য হেল্প অফ নেগেটিভ প্রেশার। কোনো একটা সাকশন মেশিন দ্বারা অ্যাসপিরেট করা হচ্ছে, সেটাকে আমরা সাকশনিং প্রসিডিওর বলি। হেল্প টু মেনটেন পেটেন্ট এয়ারওয়ে, অবটেন স্পুটাম স্পেসিমেন অর স্টিমুলেট কাফিং। এরপর এয়ারওয়ে সাকশন প্রেশার। ওল্ডার চাইল্ড অ্যান্ড অ্যাডাল্টের ক্ষেত্রে কিনা 120 থেকে 200 mm অফ Hg, নিউবর্নের ক্ষেত্রে হচ্ছে 60 to 80 mm অফ Hg। এই দুটো মনে রাখলেই হবে। If the secretion is thick then you may increase the pressure accordingly। secretion যদি ঠিক হয় তাহলে প্রেশার আমরা বাড়াতে পারি। এরপর বিফোর সাকশন obtain all vital signs and auscultate breath sounds for presence of secretion। মানে সাকশনিং এর আগে আমাদেরকে ভাইটাল সাইনগুলো নিতে হবে, কারণ কি যদি রেসপিরেটরি ডিস্ট্রেস অলরেডি প্রেজেন্ট থাকে, তার উপর আমরা সাকশনিং করি, তাহলে পেশেন্টের কন্ডিশন আরও খারাপ হবে। ঠিক আছে। ওই জন্য ভাইটাল সাইন্সগুলো দেখতে হবে, আর ব্রিথ সাউন্ডটা দেখতে হবে, যে কোথায় কোথায় সিক্রেশনটা আছে, সেই হিসেবে সাকশনিং করতে হবে। Client should be lie in semi-fowler position ডিউরিং সাকশনিং। ক্লায়েন্টকে সেমি ফাউলার পজিশন দিতে হবে ডিউরিং সাকশনিং। এটা আমরা অলরেডি পড়ছিলাম, যে কোনো রেসপিরেটরি ডিস্ট্রেস যদি থাকে তাহলে আমাদেরকে সেমি ফাউলার পজিশন দিতে হবে। অল সাকশন ইকুইপমেন্ট শুড বি ইন ওয়ার্কিং কন্ডিশন, চেক ফর ইট। হাইপার অক্সিজেনেট দ্য পেশেন্ট বিফোর অ্যান্ড আফটার সাকশনিং। ইফ পেশেন্ট অন ভেন্টিলেটর দেন ভেন্টিলেট ম্যানুয়ালি বাই আম্বোব্যাগ উইথ 100% অক্সিজেন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মানে সাকশনিংয়ের আগে আর সাকশনিংয়ের পরে অলওয়েজ আমাদেরকে হাইপার অক্সিজেনেট করতে হবে উইথ 100% অক্সিজেন, যাতে করে পেশেন্ট
পেশেন্টের SpO2টা অনেক না ফল করে যায় ডিউরিং সাকশনিং। ওকে, ওই জন্য আগের থেকে আমাদেরকে 100% অক্সিজেন দিয়ে হাইপার অক্সিজেনেট করতে হবে। বিফোর সাকশনিং লুব্রিকেট দ্য ক্যাথেটার উইথ স্টেরাইল ওয়াটার অর ওয়াটার সলিউবল জেল। টিপটাকে আমাদেরকে লুব্রিকেট করতে হবে উইথ স্টেরাইল ওয়াটার বা ওয়াটার সলিউবল জেল দিয়ে। Insert catheter if tracheal suction is being used. Insert to end of the tube or approximately 4 inches if nasotracheal suctioning is being used. Insert until cuff reflex is induced or resistance is met. When resistance met, withdraw catheter 2 cm before applying the suction. এটা ইম্পর্টেন্ট। তাহলে কি না, আগের দিন আমরা পড়ছিলাম যে হচ্ছে ট্রাকিয়া দেন একটা প্রাইমারি ব্রঙ্কাসে ডিভাইড হচ্ছে, তো এই পয়েন্টটাকে আমরা ক্যারিনা বলে থাকি। তো ক্যারিনা ওখানে গিয়ে রেজিস্ট্যান্স একটা ফিল হয়, তো ওই রেজিস্ট্যান্সটা ফিল হওয়ার পরে 2 সেন্টিমিটার আরও উইথড্র করতে হবে। তার মানে এটার থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে 2 সেন্টিমিটার। এরপর এইখানটাতে আমাদের টিপটা থাকবে 2 সেন্টিমিটার উপরে, ক্যারিনা 2 সেন্টিমিটার উপরে আমাদের যাতে টিপটা থাকে, সাকশনিং যে টিপটা। ঠিক আছে, এরপর হচ্ছে ডু নট অ্যাপ্লাই প্রেশার while catheter is being inserted. Rotate and withdraw catheter while negative pressure is applied. মানে কখনোই ইনসার্ট করার সময় প্রেশার দেওয়া যাবে না, যখন উইথড্র করব তখন রোটেট করে করে উইথড্র করতে হবে, আর তখনই নেগেটিভ প্রেশারটা আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। one time maximum time duration for suctioning not more than 10 সেকেন্ড। আর একটা টাইমে সাকশন করছি 10 সেকেন্ডের বেশি কিন্তু সাকশনিং করা যাবে না। ফর ওয়ান টাইম 10 সেকেন্ড আমরা সাকশন করব, দেন আবার অক্সিজেন দেবো, হাইপার অক্সিজেন করবো, দেন আবার 10 সেকেন্ড করবো। 10 সেকেন্ডের বেশি কিন্তু কখনোই একটা টাইমে সাকশন করব না, কারণ কি পেশেন্টের রেসপিরেটরি ডিস্ট্রেস হতে পারে। ফর প্রিভেনশন অফ টিস্যু হাইপক্সিয়া স্পেশালি ব্রেন টিস্যু বিকজ দে আর হাইলি সেন্সিটিভ টু অক্সিজেন, টিস্যু হাইপক্সিয়া হয়ে যেতে পারে। ঠিক আছে, ক্লিয়ার দ্য ক্যাথেটার while sterile solution with sterile solution like NS and encourage to breathe deeply. After suction, hyperoxygenate the patient with 100% oxygen and assess breathing sound for effectiveness of suction, অক্সিজেন স্যাচুরেশন লেভেল অ্যান্ড ভাইটাল সাইন। মানে সাকশনিং করার পরে আমরা আবার যেটা বললাম হাইপার অক্সিজেনেট করবো, দেন আবার দেখবো যে ব্রিদিং সাউন্ডটা অ্যাসেস করবো যে সাকশনিংটা ঠিকঠাক হয়েছে কিনা, অক্সিজেন স্যাচুরেশন লেভেলটা ঠিক আছে কিনা, অ্যান্ড ভাইটাল সাইনগুলোও আবার হচ্ছে চেক করবো। দেন হচ্ছে চেস্ট এক্সরে, ইট ইজ অলসো কল্ড রেডিওগ্রাফ। চেস্ট এক্সরেটাকে রেডিওগ্রাফও বলা হয়। ইট প্রোভাইডস অ্যানাটমিক্যাল লোকেশন অ্যান্ড অ্যাপিয়ারেন্স অফ দ্য লাংস। বিফোর টেকিং এক্সরে রিমুভ অল জুয়েলারি অ্যান্ড আদার মেটাল অবজেক্ট ফ্রম দ্য চেস্ট এরিয়া, এটা আমরা অলরেডি জানি। এরপর হচ্ছে থোরাকোসেন্টেসিস। ওকে, তো থোরাকোসেন্টেসিসটা আমরা ফান্ডামেন্টালস অফ নার্সিংয়ে পড়বো, তো এখানে আর একটা পড়ছি না, ওখানে ভালো করে আমি ডিটেলসে বলে দেবো। এখানে কিছু কিছু পয়েন্ট যেগুলো চেঞ্জও হয়েছে, তার জন্য আমরা ফান্ডামেন্টালস অফ নার্সিংয়ে ওটা পড়বো। ঠিক আছে, তো চাপ নেওয়ার দরকার নেই, ওটা আমি অবশ্যই করিয়ে দেবো। এরপর হচ্ছে পালমোনারি ফাংশন টেস্ট। Pulmonary function test PFT is a complete evaluation of the respiratory system including patient history, physical examination and test of pulmonary function. ঠিক আছে, it is performed by using digital spirometer. তাহলে পালমোনারি ফাংশন টেস্ট কি দিয়ে করা হয় না, ডিজিটাল স্পাইরোমিটার। ওকে, তো স্পাইরোমিটার অ্যান্ড স্পাইরোমেট্রিটা কিন্তু আলাদা, এখানে দিয়েছে এরকম, কিন্তু এটাকে আমরা বলে থাকি ইনসেন্টিভ স্পাইরোমেট্রি। ঠিক আছে, এটাকে ইনসেন্টিভ স্পাইরোমিটার বা ইনসেন্টিভ স্পাইরোমেট্রি বলি, আর এটা হচ্ছে আমাদের স্পাইরোমিটার। ঠিক আছে, এটা ডিজিটাল স্পাইরোমিটার বলা হচ্ছে। এরপর পারপাস অফ পালমোনারি ফাংশন টেস্টিং ইজ টু আইডেন্টিফাই সিভিয়ারিটি অফ পালমোনারি ইম্পেয়ারমেন্ট, to identify all parameters of the respiratory system. It evaluates the lung mechanics, gas exchanges and acid base disturbances through spirometry measurement. ঠিক আছে, তাহলে এটা পালমোনারি ফাংশন টেস্টিংটা কি জন্য ইউজ করা হয়, এটার পারপাস কি না, কোনো পালমোনারি ইম্পেয়ারমেন্ট হয়েছে কিনা সেটা সিভিয়ারিটি দেখার জন্য, সব প্যারামিটারগুলো আইডেন্টিফাই করার জন্য, আর লাং যে মেকানিক্সটা সেটাকে ইভ্যালুয়েট করার জন্য, গ্যাস এক্সচেঞ্জেস ঠিকঠাক আছে কিনা, কোনো অ্যাসিড বেস ডিস্টারবেন্স আছে কিনা। ঠিক আছে, এই জন্য এটা ইউজ করা হয়। এরপর আসছি নার্সিং কেয়ার। এনশিওর ব্রঙ্কোডাইলেটর শুড বি উইথহেল্ড বিফোর দ্য টেস্ট।
ব্রঙ্কোডাইলেটর অলওয়েজ হচ্ছে উইথহেল্ড করতে হবে বিফোর দ্য টেস্ট, কারণ কি ব্রঙ্কোডাইলেটর কী করে না ব্রঙ্কাসটাকে ডাইলেট করে দেয়, তাহলে সেক্ষেত্রে আমাদের রেসপিরেশনটা অনেকটা ইজি হয়ে যায়, ঠিক আছে, যদি ব্রঙ্কাস ডাইলেট হয়ে যায়। এরপর তাহলে অরিজিনাল যে রেজাল্টটা আমরা পাবো না, যে ডিজিজের কারণে অবস্ট্রাকশনের জন্য এটা টেস্ট করা হয় সিওপিডির ক্ষেত্রে, আমরা স্পাইরোমেট্রি টেস্ট করি, তাহলে কতটা কি অবস্ট্রাকশন আছে বা কি প্রবলেম আছে পেশেন্টের সেটা আমরা ঠিকমতো রেজাল্টটা পাবো না, ওই জন্য ব্রঙ্কোডাইলেটরটাকে উইথহেল্ড করতে হয় বিফোর দ্য টেস্ট। এরপর ইনিশিয়াল জেনারেল নার্সিং কেয়ার ডিউরিং দ্য প্রসিডিউর। Client instruction for incentive spirometry. Place the client in sitting or upright position during the procedure. আবার আমরা upright পজিশনে পেশেন্টকে বসাবো। Instruct the client to place the mouth tightly around the mouthpiece of the device. মানে ওই যে মাউথ পিসটা যেটা আছে, এখানে পুরো ইমেজটা নেই, এরকম এখানে আর একটা ওরকম একটা পাইপের মতো থাকে, তারপর একটা মাউথ পিস থাকে, তো ওই মাউথ পিসটা একদম টাইটলি পেশেন্টকে বলা হয় যে মুখ দিয়ে একদম টাইটলি চিপে ধরতে, ঠিক আছে, যাতে করে কোনো লিক না হয়, ঠিক আছে, কোনো এয়ার লিক না হয়। Instruct the client to inhale slowly to raise and maintain the flow rate indicator between 600 to 900 marks. এত কিছু ডিটেলসে মনে রাখার দরকার নেই। Instruct the client to hold the breath for 5 seconds, then exhale to the pursed lips. ঠিক আছে, 5 সেকেন্ড ব্রিদিংটাকে হোল্ড করতে হবে, দেন আমাদেরকে এক্সেল করতে হবে। ইনস্ট্রাক্ট দ্য ক্লায়েন্ট টু রিপিট দিস প্রসিডিওর 10 টাইমস এভরি আওয়ার। এই প্রসিডিওরটাকে 10 টাইমস রিপিট করতে হবে এভরি আওয়ার, প্রত্যেক ঘন্টায় 10 টাইমস করে আর কি করতে হবে। এরপর এই টেস্টটা জেনারেলি আমরা সিওপিডির ক্ষেত্রে করে থাকি, ঠিক আছে, টু অ্যাসেস সিওপিডি, ওটা আমরা পরে আবার পড়বো, ঠিক আছে। এরপর হচ্ছে প্র্যাকটিস কোয়েশ্চেন, এটা একটা দেওয়া আছে, হোয়াট ইজ দ্য পারপাস অফ ইউজিং ইনসেন্টিভ স্পাইরোমিটার? টু প্রমোট ডিপ ব্রিথিং অ্যান্ড প্রিভেন্ট নিউমোনিয়া, টু মেজার ব্লাড অক্সিজেন স্যাচুরেশন, টু মনিটর ব্লাড প্রেশার, টু অ্যাসেস লাং কম্পাস। তো এটা তো বোঝাই যাচ্ছে, তাহলে আনসার উইল বি এ, টু প্রমোট ডিপ ব্রিথিং অ্যান্ড প্রিভেন্ট নিউমোনিয়া। আচ্ছা, যেটা ইনসেন্টিভ স্পাইরোমিটারটা আমরা বলছিলাম ওটা কিন্তু একটু আলাদা। ইনসেন্টিভ স্পাইরোমিটারটা কেন করা হয়, কোনো একটা সার্জারির পরে পেশেন্টকে ওই এরকম দেখেছো, তোমরা নিশ্চয়ই ওয়ার্ডে দেখেছো যে এরকম একটা ইনসেন্টিভ স্পাইরোমিটার পেশেন্টকে দেওয়া হয়, সেটাতে পেশেন্টকে বলা হয় যে তোমরা ওই বলগুলোকে তুলতে বলা হয়, যে এক্সেল করে হচ্ছে তোমাদেরকে বলগুলোকে তুলতে হবে। ওটাতে কি হয়, টু প্রিভেন্ট দ্য অ্যাটেলেক্সেসিস, মানে পেশেন্টের একটা সার্জারি পরে কমপ্লিকেশন থাকে অ্যাটেলেক্টেসিস, তো সেটাকে প্রিভেন্ট করার জন্য ইনসেন্টিভ স্পাইরোমেট্রিটা আমরা ইউজ করি, ঠিক আছে। ওকে, নেক্সট আসছে লাং বায়োপসি। ইট ইজ অ্যান ইনভেসিভ প্রসিডিওর টু অবটেন লাং টিস্যু বাই ট্রু কাট বায়োপসি নেডল। তো এই নামটা চাইলে মনে রাখতে পারো, বাট অতটা ইম্পর্টেন্ট নয়, একটু জাস্ট শুনে রাখো যে ট্রু কাট বায়োপসি নিডল দিয়ে লাং বায়োপসিটা নেওয়া হয়। অবটেন দ্য স্পেসিমেন ফর ডায়াগনস্টিক পারপাস। নার্সিং কেয়ার কি ইনফর্ম কনসেন্ট নিতে হবে, এনপিও তে পেশেন্টকে রাখতে হবে, ড্রেসিং সাইডটাকে দেখতে হবে যে কোনো ব্লিডিং হচ্ছে কিনা, আর সাইন অফ কোনো রেসপিরেটরি ডিস্ট্রেস আছে কিনা, নিউমোথোরাক্স অ্যান্ড এয়ার এম্বলিজম আফটার দ্য প্রসিডিওর। আর হ্যাঁ, সাইট অফ লাং বায়োপসি কি, ইট ডিপেন্ডস অন দ্য লোকেশন অফ দ্য এফেক্টেড লোব অফ দ্য লাংস। পজিশন কি, ইউজুয়ালি লেটারাল পজিশন ইজ রেকমেন্ডেড। এখানে কিন্তু লাং বায়োপসির সময় আমরা হচ্ছে পজিশনিংটা লেটারাল পজিশন নেবো, কারণ কি যেদিকে পেশেন্ট আর কি যার যে সাইডে আর কি প্রবলেম আছে, যে সাইডে লাংটা নিতে হবে, তো সেই সাইডটা উপরে রাখতে হবে, সেটা লেটারাল পজিশন নিয়ে পেশেন্টকে হচ্ছে মানে শোয়াতে হয় লেটারালি। এরপর লাং ব্লাড ফ্লো ক্যান বি চেকড বাই ভেন্টিলেশন পারফিউশন স্ক্যান, বিপিএল স্ক্যান। তো লাং ব্লাড ফ্লোটা অনেক সময় ভেন্টিলেশন পারফিউশন স্ক্যান একটা আছে, সেটা দিয়েও চেক করা হয়, অতটা ইম্পর্টেন্ট নয়। এরপর আসছে মোস্ট ইম্পর্টেন্ট, এটা অ্যালেন টেস্ট, ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই ভালোভাবে মাথায় রাখবে, মোস্ট ইম্পর্টেন্ট। অ্যালেন টেস্ট কি, ইট ইজ আ ফিজিক্যাল এক্সামিনেশন টু চেক আর্টেরিয়াল ব্লাড ফ্লো টু দ্য হ্যান্ড. It is a test done to determine that collateral circulation is present from the ulnar artery in case of thrombosis occurs in the radial. It should be done before ABG procedure. তো এটা আমি বলছি, এবিজি প্রসিডিওরের আগে কি করা হয়, যে হচ্ছে আমাদের দুটো যে আর্টারিগুলো আছে, রেডিয়াল আর আলনার আর্টারি, দুটোতেই চেক করা হয় যে পেটেন্ট আছে কিনা, কারণ কি এবিজি প্রসিডিওরটা আমরা জেনারেলি রেডিয়াল আর্টারিতে করে থাকি। তো রেডিয়াল আর্টারিতে যদি করি আর আলনার আর্টারিতে যদি মানে পেটেন্ট না থাকে, তাহলে কি হবে, পেশেন্টের হ্যান্ডে কোনো ব্লাড সাপ্লাই আসবে না, তো সেক্ষেত্রে পেশেন্টের প্রবলেম হবে অনেক কিছু। তো তাই জন্য আমরা আগে আলনার পেটেন্সিটা চেক করি,
ঠিক আছে, অ্যালেন টেস্ট দিয়ে, যে আলনার আর্টারিটা পেটেন্ট আছে কিনা। ঠিক আছে, অরিজিনাল অ্যালেন টেস্টটা অত মনে রাখার দরকার নেই, মডিফাইড অ্যালেন টেস্টটাই মেনলি ইউজ করা হয়। এটাই পড়ি। ইন দ্য মডিফাইড অ্যালেন টেস্ট, ওয়ান হ্যান্ড ইজ এক্সামাইন্ড অ্যাট আ টাইম। The hand is elevated and the patient is asked to clench their fist for about 30 seconds. 30 সেকেন্ড পেশেন্টকে বলা হয় ফিস্টটাকে ক্লেঞ্চ করে রাখতে। প্রেসার ইজ অ্যাপ্লাইড ওভার দ্য আলনার অ্যান্ড দ্য রেডিয়াল আর্টারি সো অ্যাজ টু অক্লুড বোথ অফ দেম। মানে প্রথমে দুটো জায়গাতে প্রেসার অ্যাপ্লাই করা হয় যাতে করে দুটো আর্টারি আমরা অক্লুড করতে পারি। Still elevated, the hand is then opened. It should appear blanched. Pallor may be observed at the fingernails. মানে যদি অক্লুড করে দিই তাহলে তো এখানটা সাদা হয়ে যাবে, কোনো ব্লাড সাপ্লাই আসছে না, তাহলে আমাদের হাতটা পুরো ব্ল্যাঞ্চ হয়ে যাবে। ঠিক আছে, পেল হয়ে যাবে, সেটা আমরা দেখতে পাবো। তারপর কি করব, যে আলনার প্রেসার ইজ রিলিজড while the radial pressure is maintained and the color should return within 5 to 10 seconds. 5 to 10 সেকেন্ডের মধ্যে কালারটা রিটার্ন করার কথা। মানে কি করব, যে এখানে রেডিয়ালটা প্রেস করে রাখছি, আলনারটাকে আমরা রিলিজ করে দেবো। রিলিজ করার পরে কি দেখবো, একটা ফ্লো অফ ব্লাড একদম সঙ্গে সঙ্গে আসছে হাতের মধ্যে। ঠিক আছে, উইদিন 5 to 10 সেকেন্ডের মধ্যেই দেখবো যে একটা ফ্লো অফ ব্লাড আসছে। যদি ব্লাডটা দেখবো যে আসে বা হাতটা রেড রেড হয়ে যায়, তাহলে আমরা জানবো যে আলনার আর্টারিটা পেটেন্ট আছে। আর যদি না হয়, সেক্ষেত্রে আমরা জানবো যে আলনার আর্টারিটা কিন্তু পেটেন্ট নেই। তাহলে কিন্তু আমাদের এই হাতটা নেওয়া যাবে না ফর এবিজি প্রসিডিউর, কারণ কি এই হাতেই আমরা হচ্ছে রেডিয়াল আর্টারিটা প্রিক করব। ঠিক আছে, ইফ কালার রিটার্নস অ্যাজ ডেসক্রাইবড, অ্যালেন টেস্ট ইজ কনসিডার্ড টু বি নর্মাল. If color fails to return, the test is considered abnormal and it suggests that the ulnar artery supply to the hand is not sufficient. This indicates that it may not be safe to cannulate or needle the radial artery. ঠিক আছে, বুঝতে পারা গেছে? তো it is all about Allen test. এরপর আমরা আসছি পালস অক্সিমেট্রি। So pulse oximetry, it is a non-invasive test that measures the oxygen saturation of the client's hemoglobin. Pulse oximetry measures the capillary oxygen saturation, SpO2, PO2 এই সবগুলো মাপা যায়। ঠিক আছে, অক্সিজেন স্যাচুরেশনটা মাপা যায়, ওই ফিঙ্গারে আমরা দেখেছি সবাই নিশ্চয়ই, পালস অক্সিমেট্রি একটা প্লেস করা হয়। SaO2 হচ্ছে arterial oxygen saturation measured by ABG test, also called functional. SpO2 capillary oxygen saturation measured by pulse oximeter, it is also called fractional. PaO2 plasma dissolved oxygen saturation. তাহলে আমরা জেনারেলি পালস অক্সিমেট্রিটা কি SpO2 মেজার করার জন্য হচ্ছে পালস অক্সিমিটারটা ইউজ করা হয়। নর্মাল লেভেল অফ অক্সিজেন স্যাচুরেশন ইজ 96 to 100%. নর্মাল SpO2 টা 96 থেকে 100%. নর্মাল লেভেল অফ পালস অক্সিমিটার স্যাচুরেশন কনসিডার্ড ইন COPD patient is 88 to 92%. Pulse oximeter is working on principle of spectrophometry. মানে স্পেকট্রোফোমেট্রির প্রিন্সিপালে পালস অক্সিমিটারটা ওয়ার্ক করে। ঠিক আছে, তো এখানে কি কি ইম্পর্টেন্ট মনে রাখবে, যে SpO2 টা পালস অক্সিমিটার দিয়ে মাপা হয়, আর নর্মাল লেভেল অফ অক্সিজেনটা হচ্ছে 96 to 100%, আর COPD-তে সেটা কমে গিয়ে 88 থেকে 92% হয়। ঠিক আছে, আর এখানে কিছু সেরকম ইম্পর্টেন্ট নেই। আর এটা হচ্ছে অ্যালেন টেস্ট, যেটা বললাম এই মাত্র, সেটারই ইমেজটা দেওয়া আছে। ঠিক আছে, এটা তোমরা দেখে নিও। এই যে পালস অক্সিমিটার, ঠিক আছে, যেটা বলছিলাম। আর পালস অক্সিমিটারটা তো সবাই জানো কিভাবে করা হয়, কিন্তু প্রসিডিওরটা দেওয়া আছে, যে sensor is placed on the client finger, toe, nose, earlobe or forehead to measure oxygen saturation. এটা কিন্তু অনেক সময় কি করা হয় জানো, এরকম কোয়েশ্চেন আসে যে কোথায় কোথায় হচ্ছে পালস অক্সিমিটারটা মেজার করা যাবে না। তো আমরা কখনোই এগুলো দেখিনি যে নোজ, ইয়ারলোব বা ফোরহেড এইসব জায়গাতেও মেজার করা হয়। তো এই পয়েন্টগুলো একটু মাথায় রাখবে, যদি বাই চান্স অনেকটা ডিপে কোয়েশ্চেন আসে, তো এগুলো আর কি তোমরা করতে পারবে। তাহলে সেন্সারটা কোথায় কোথায় প্লেস করা হয়, ফিঙ্গার তো আমরা জানি, টোতেও প্লেস করা হয়, পায়ের টোতে, আর হচ্ছে নোজ, ইয়ারলোব অ্যান্ড ফোরহেড এই জায়গাগুলোতেও প্লেস করা যেতে পারে। ঠিক আছে, এরপর টু মেজার দ্য অক্সিজেন স্যাচুরেশন which are displayed on the monitor or screen. Maintain the transducer at heart level. Do not select an extremity with an impending or circulatory compromise to blood flow. মানে যে এক্সট্রিমিটিটায় কোনো কম্প্রোমাইজ ব্লাড ফ্লো আছে, সেখানে কিন্তু আমরা কখনোই সিলেক্ট করব না।
সেই এক্সট্রিমিটিটাকে। ইফ পালস অক্সিমিটার রিডিং ইজ বিটুইন 90 to 100%, নর্মাল রিডিং, কোনো ইন্টারভেনশনের দরকার নেই। লোয়ার দেন যদি 90% হয় সেক্ষেত্রে এটা হচ্ছে অ্যাবনর্মাল রিডিং, তখন ডক্টরকে ইনফর্ম করতে হবে। লোয়ার দেন 85% যদি হয় তখন অক্সিজেন স্টার্ট করে দিতে হবে অ্যাজ পার অর্ডার। লোয়ার দেন 70% যদি হয় তখন এটা একটা লাইফ থ্রেটেনিং কন্ডিশন, তখন হেলথ কেয়ার প্রফেশনালকে ইনফর্ম করে ইন্টিউবেশনের জন্য প্রিপেয়ার হতে হবে ইমিডিয়েটলি। ঠিক আছে, এরপর আসছি চেস্ট ফিজিওথেরাপি। ইট ইজ অ্যান অ্যাক্টিভিটি দ্যাট পারফর্মড ওভার দ্য thorax to loosen secretion in the affected area of the lungs and it out through the cuffing or suctioning। মানে কাফিং আর সাকশনিং করে হচ্ছে থোরাক্সের যে সিক্রিশনগুলো আছে সেগুলোকে লুজেন করা, যাতে করে কাফ করে ওটাকে বের করতে পারে। টাইপস অফ চেস্ট ফিজিওথেরাপি কি? ইনসেপ্টিস পাইরোমেট্রি, যেটা অলরেডি আমরা পড়লাম, পারকাসন অর ক্ল্যাপিং, যেটা হচ্ছে কাপড হ্যান্ডস দিয়ে রিপিটেডলি হচ্ছে চেস্টে স্ট্রাইক করতে হয় যেখানে কনজেস্টেড এরিয়াটা আছে এইভাবে, যাতে করে সিক্রিশনটা লুজেন হয়। ভাইব্রেশন কি? পামার সার্ফেস অফ দ্য হ্যান্ড প্লেসড ওভার দ্য কনজেস্টেড অর এফেক্টেড এরিয়া অ্যান্ড ভাইব্রেটেড অ্যাজ ক্লায়েন্ট এক্সেল টু লুজেন দ্য সিক্রিশন। মানে পেশেন্টের চেস্টে যেখানে হচ্ছে কনজেশন আছে এরকম পামার এরিয়াটা দিয়ে এইভাবে ভাইব্রেশন করতে হয়। ঠিক আছে। Postural drainage কি? in which client placed in the various position to permit gravity drainage of congested or affected lung segment। মানে বিভিন্ন postural drainage এর জন্য অনেক রকম পজিশন দেওয়া হয়। দেখবে postural drainage এর পজিশন আছে, এগুলো ফান্ডামেন্টালসে তোমরা আই থিঙ্ক পড়েছো। আর এটা postural drainage টা কতক্ষণ করা হয়? It is done for minimum 3 times up to 30 minutes before 50 minutes of procedure. Bronchodilators may be administered for maximum effects, আর maximum infected lobes drain fast to prevent infection to other healthy lobes। মানে যেগুলো ইনফেক্টেড, যেগুলো বেশি ইনফেক্টেড লোব সেগুলোকে আগে করা হয়, দেন দ্য হেলদি লোবগুলোকে করা হয়। ইচ পজিশন রিকোয়ার ম্যাক্সিমাম 5 minutes ডিউরিং পস্টারাল ড্রেনেজ। টোটাল 12 পজিশন আর ইউজ, মানে অনেকগুলো পজিশন আছে, 12টার মতো পজিশন আছে। ঠিক আছে, তো এখানে মেনলি ওই শুধু নামগুলো জেনে রাখা আর কি, পারকাশন, ভাইব্রেশন, পস্টারাল ড্রেনেজ, এগুলো। এরপর প্রোন পজিশনটাও ইউজ করা হতে পারে ফর ম্যাক্সিমাম এফেক্টস। ঠিক আছে, কন্ট্রা ইন্ডিকেশন কি? আনস্টেবল ভাইটাল সাইন, ইনক্রিজড আইসিপি অ্যান্ড ব্রঙ্কোস্পাজম, হিস্ট্রি অফ রিব ফ্র্যাকচার অ্যান্ড চেস্ট ইনসিশন। আর নার্সিং কেয়ার তো ব্রেথ সাউন্ডগুলোকে অ্যাসেস করতে হবে, SpO2 দেখতে হবে যাতে করে মোর দেন 90% থাকে। ক্লায়েন্টের পজিশনটা কি? স্পাইরোমেট্রির জন্য আপরাইট পজিশন দিতে হবে। পস্টারাল ড্রেনেজের জন্য অনেকগুলো পজিশন আছে, সাইড লাইং অ্যান্ড প্রোন পজিশন উইথ লোয়ার দেন এফেক্টেড সেগমেন্ট ফর পস্টারাল ড্রেনেজ। ওগুলো বিভিন্ন মানে জায়গার জন্য বিভিন্ন আলাদা আলাদা পজিশন দেওয়া আছে। ঠিক আছে, দেওয়া হয় আর কি। Encouraging coughing and expectoration of secretion after procedure. Monitor color and amount of secretion and quality of breath sounds after the procedure. Encourage 2 to 3 liters of fluid per day to liquefy secretion। মানে পেশেন্টকে বেশি করে ফ্লুইড অ্যাডমিনিস্ট্রার করতে হবে। আর প্রসিডিউরটা হওয়ার পরে ইমিডিয়েটলি আমাদেরকে দেখতে হবে কালারটা আর অ্যামাউন্ট অফ সিক্রিশনটা, মানে আদৌ মানে প্রসিডিউরটা এফেক্টিভ হয়েছে কিনা সেটা আমাদেরকে অ্যাসেস করে নিতে হবে। ঠিক আছে, এরপর আমরা আসছি লাং সাউন্ডসে। তো লাং সাউন্ড আমরা জানি অসকালটেশন দিয়ে করা হয়, এগুলো অতটা ইম্পর্টেন্ট নয় তো আমি স্কিপ করছি। মেন হচ্ছে এই বক্সটা। ঠিক আছে, যে নর্মাল ব্রেথ সাউন্ড কী কী। ঠিক আছে, নর্মাল ব্রেথ সাউন্ড ফার্স্টে হচ্ছে ট্র্যাকিয়াল। ট্র্যাকিয়ালটা কোথায় পাওয়া যায়? ওভার দ্য ট্র্যাকিয়া। ব্রঙ্কিয়ালটা কোথায় পাওয়া যায়? ওভার দ্য ম্যানোব্রিয়াম। ব্রঙ্কোভেসিকুলারটা যেটা এক্সামে এসছে অলরেডি, অ্যান্টিরিয়ারলি বিটুইন দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইন্টারকস্টাল স্পেসে পাওয়া যায়। ভেসিকুলারটা কোথায়? ওভার মোস্ট অফ বোথ লাংস। মানে নর্মাল ব্রেথ সাউন্ড অনেক সময় কোয়েশ্চেন আসে যে এগুলো কোনটা নর্মাল ব্রেথ সাউন্ড। ঠিক আছে, তাহলে তোমাদেরকে নামগুলো মনে রাখতে হবে যে ট্র্যাকিয়ালটা ওভার দ্য ট্র্যাকিয়াতে পাওয়া যায়, ব্রঙ্কিয়ালটা ম্যানোব্রিয়ামের ওপর পাওয়া যায়, ব্রঙ্কোভেসিকুলারটা অ্যান্টিরিয়ারলি বিটুইন দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইন্টারকস্টাল স্পেসে পাওয়া যায়, আর পস্টেরিয়রলি বিটুইন দ্য স্ক্যাপুলার বিটুইন দ্য স্ক্যাপুলা পস্টেরিয়রলি পাওয়া যায়। ভেসিকুলারটা ওভার মোস্ট অফ দ্য লাংস। আর বাকি এগুলো অতটা দরকার নেই, সাউন্ড ডিউরেশন, কোয়ালিটি অফ সাউন্ড এগুলো দরকার নেই। এরপর যেগুলো অ্যাবনর্মাল ব্রিথ সাউন্ড। ঠিক আছে, ফার্স্টে হচ্ছে ফাইন ক্র্যাকল। সেটা কি না? ডিসকন্টিনিউয়াস ফাইন হাই পিচ ক্র্যাকলিং সাউন্ড হিয়ার ডিউরিং এন্ড অফ ইন্সপিরেশন নট ক্লিয়ার্ড বাই কাফ। ঠিক আছে, এরপর কোর্স ক্র্যাকল কি না? ডিসকন্টিনিউয়াস লো পিচড বাবলিং অর গাগলিং সাউন্ড স্টার্ট আর্লি ইন ইন্সপিরেশন এক্সটেন্ড ইনটু এক্সপিরেশন। তাহলে ফাইন ক্র্যাকেলস, কোর্স ক্র্যাকেলস আমরা কোথায় কোথায় পেতে পারি? ফাইনটা নিউমোনিয়া, হার্ট ফেলিয়ার, ক্রনিক ব্রঙ্কাইটিস, অ্যাজমা, সিওপিডির ক্ষেত্রে। আর কোর্সটা হচ্ছে সেম অ্যাজ ফাইন ক্র্যাকেলস বাট ইউজুয়ালি মোর অ্যাডভান্স ডিজিজ লাইক পালমোনারি ইডিমা। মানে ক্র্যাকেল এলেই তোমরা ওই নিউমোনিয়া
পালমোনারি ইডিমা এইসব জিনিসগুলো মাথায় আনতে পারো, যে অ্যাজমা বা সিওপিডি এই ক্ষেত্রে। ঠিক আছে, এরপর হচ্ছে উইজটা হচ্ছে কন্টিনিউয়াস হাই পিচড মিউজিক্যাল সাউন্ড সিমিলার টু স্কুইক, মানে এটা হচ্ছে হাই পিচড একটা মিউজিক্যাল সাউন্ড, মানে হুইসলিং এর মতো একদম শোনাবে। ঠিক আছে, মোর কমন ডিউরিং এক্সপিরেশন অকার্স ইন স্মলার ন্যারো এয়ারওয়েজ, এটা মোস্টলি অ্যাজমাতে দেখা যায়, এটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে এখানে ভিজ সাউন্ডটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, যেটা হচ্ছে আমরা অ্যাজমাতে পেয়ে থাকি, সিওপিডি আর হার্ট ফেলিওরেও দেখতে পারি। এরপর হচ্ছে রঙ্কায়, যেটা হচ্ছে কন্টিনিউয়াস লো পিচড কোর্স লাউড লো স্নোরিং অর মর্নিং টোন, মোর কমন ডিউরিং এক্সপিরেশন কাফিং মে ক্লিয়ার। আর এটা রঙ্কাইটা কোথায় পেতে পারি? অবস্ট্রাক্টেড ট্যাকিয়া, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া। ঠিক আছে, এরপর হচ্ছে প্লিউরাল ফিকশনাল লাভ, যেটা হচ্ছে সুপারফিশিয়াল লো পিচড কোর্স রাবিং অর গ্রেটিং সাউন্ড লাইক টু সারফেস রাবিং টুগেদার হার্ড থ্রুআউট ইন্সপিরেশন অ্যান্ড এক্সপিরেশন নট ক্লিয়ার বাই কাফ। ঠিক আছে, মানে প্লিউরাল আগের দিন আমরা পড়ছিলাম প্লিউরাটা, তো যদি ওই প্লিউরার মধ্যে রাবিং হয় তাহলে একটা ফ্রিকশন ক্রিয়েট হয়, একটা রাবিং অর গ্রেটিং সাউন্ড একটা তৈরি হয়, তো সেটাকে আমরা প্লিউরার ফিকশনাল লাভ বলি। এটা কোথায় দেখতে পাওয়া যায় না? প্লিউরিসি থেকে, যেটা আগের দিন পড়ছিলাম যে ইনফেকশন অফ দ্য প্লিউরাল যদি হয় সেটাকে আমরা প্লিউরিসি বলে থাকি, তাহলে ওখানে আমরা দেখতে পেতে পারি। আর পেরিকার্ডাইটিস বা পেরিকার্ডাল ইফিউশনও দেখতে পেতে পারি। এরপর হচ্ছে স্ট্রাইডার হচ্ছে কন্টিনিউয়াস লাউড হাই পিচড মিউজিক্যাল সাউন্ড produced by upper respiratory tract obstruction. It is different from wheezing by the following reasons: louder over the neck than chest wall, stridor is mainly inspiratory. ঠিক আছে, এটা জেনারেলি আমরা ওই কোনো অবস্ট্রাকশন হলে, আপার এয়ারওয়ে অবস্ট্রাকশনের জন্য দেখতে পারি, যে কোনো কারণে অবস্ট্রাকশন হতে পারে, যেমন ধরো ল্যারিঞ্জিয়াল ইডিমা, এপিগ্লটাইটিস, ঠিক আছে, ফরেন বডি অবস্ট্রাকশন বা হচ্ছে ক্রুপ। তাহলে এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট যে সাউন্ডগুলো আমরা মনে রাখবো, যে হচ্ছে ভিজটা, ঠিক আছে, স্ট্রাইডারটা আর ক্র্যাকেলসগুলো পারলে মনে রাখতে পারো, কিন্তু ভিজ আর স্ট্রাইডারটা খুব ইম্পর্ট্যান্ট। স্ট্রাইডারটা হচ্ছে একটা এমার্জেন্সি একদম, মানে এটা হচ্ছে পেশেন্টের এমার্জেন্সি সিচুয়েশন, যদি স্ট্রাইডার হয় ইমিডিয়েটলি পেশেন্টকে আর কি, সেই পেশেন্টকে আগে আমাদেরকে প্রায়োরিটি দিতে হবে। ঠিক আছে, তো ওই জন্য স্ট্রাইডারটা অলওয়েজ আমাদেরকে অ্যাসেস করতে হবে যে পেশেন্টের স্ট্রাইডার হচ্ছে কিনা, আর ওটা একটা ইমার্জেন্সি ইন্টারভেনশনও নিতে হবে। ঠিক আছে, এগুলো হচ্ছে অ্যাবনর্মাল সাউন্ডস। এরপর আমরা আসছি ব্রিদিং টেকনিক্সে। ডিপ ডায়াফ্রামেটিক ব্রিদিং কি? ইট ইজ কমনলি রেকমেন্ডেড টু সিওপিডি পেশেন্ট। মেজর ইন্ডিকেশন অফ দিস ইজ প্রমোট CO2 এলিমিনেশন। ঠিক আছে, কমনলি ইউজড ইন ক্রনিক ব্রঙ্কাইটিস। অনেক ডায়াফ্রামেটিক ডিপ ব্রিদিং হচ্ছে, সেগুলোর ক্ষেত্রে পাস ডিপ ব্রিদিংটা এখানে ইম্পর্টেন্ট, যেটা আমরা হচ্ছে কি করি না, ইট ইজ আ কমনলি ইউজ ব্রিদিং টেকনিক ইন উইচ ইনহেল থ্রু নোজ অ্যান্ড এক্সহেল থ্রু দ্য মাউথ। মানে মাউথটাকে এরকম করে, মানে একদম ছোট করে হচ্ছে এরকম করে আর কি করা হয়, এটাতে কি CO2টা বেশি বেশি এক্সহেল হতে পারে। ঠিক আছে, তো এটাও আমরা সিওপিডির ক্ষেত্রে ইউজ করে থাকি। ইট ক্যান স্ট্রেনদেন দ্য লাংস, ইউজড ফর পেন কন্ট্রোলিং ডিউরিং লেবার। এরপর আসছি অক্সিজেন থেরাপিতে। ইট ইজ সাপ্লিমেন্টাল অক্সিজেন থেরাপি টু প্রিভেন্ট অর ট্রিট টিস্যু হাইপক্সিয়া। ইউজুয়ালি এনভায়রনমেন্টাল এয়ার এগুলো দরকার নেই, আর পেশেন্ট ডিউরিং ইনহেলেশন গেট 21% অক্সিজেন, এটা তো আগের দিনই পড়ছিলাম, আর ডিউরিং এক্সালেশন পার্সন এক্সপেক্ট 16% অক্সিজেন, এত দরকার নেই। অক্সিজেনটা একটা কম্বাশন গ্যাস, এটা আমরা জানি ছোটোর থেকেই। উইদাউট ডক্টরস অর্ডার নার্সেস আর নট অথরাইজড ফর অক্সিজেন অ্যাডমিনিস্ট্রেশন এক্সেপ্ট এমার্জেন্সি, মানে এমার্জেন্সিতেই শুধু নার্সরা অক্সিজেন অ্যাডমিনিস্টার করতে পারবে, তাছাড়া কিন্তু করতে পারবে না উইদাউট ডক্টরস অর্ডার। ঠিক আছে, এরপর আসছে চেস্ট টিউব। আচ্ছা, চেস্ট টিউবটাও হচ্ছে আমরা F1 এ ফান্ডামেন্টাল অফ নার্সিংয়ে পড়বো, তো এখানে আমি স্কিপ করছি এই ব্যাপারটা। ঠিক আছে, এরপর আসছি মেকানিক্যাল ভেন্টিলেশনে। ওকে, হ্যাঁ, মেকানিক্যাল ভেন্টিলেশনটাও একটা অনেক ভাস্ট টপিক, এটার অনেক কিছু আছে, তো আমি তো এখন এত ডিটেলসে বলছি না, জাস্ট নামগুলো মোটামুটি যেগুলো আসতে পারে বা যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো একটু মনে রাখবে। তো এটা আমরা জানি যে এটা একটা আর্টিফিশিয়াল ভেন্টিলেশন হয়, যাতে করে পেশেন্টের ভেন্টিলেশনটা আর অক্সিজেনেশনটাকে মেনটেন করা যায়। নেগেটিভ প্রেশার ভেন্টিলেশন ক্রিয়েট আ নেগেটিভ প্রেশার অ্যারাউন্ড দ্য চেস্ট অ্যান্ড ডিক্রিজিং ইন্ট্রাথোরাসিক প্রেশার টু অ্যালাউ প্যাসিভ ইনহেলেশন। আর পজিটিভ প্রেশার ভেন্টিলেশনটা কি না, প্রেশার সাইকেল, টাইম সাইকেল অ্যান্ড ভলিউম সাইকেল ভেন্টিলেটার্স, যেটা হচ্ছে মোস্ট কমন। তো এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে, অনেকগুলো মোড থাকে, CMV, ACV, ঠিক আছে, IMV থাকে, সিঙ্ক্রোনাইজড ইন্টারমিটেন্ট ম্যান্ডেটরি ভেন্টিলেশন, যেটা SIMV বলে। এটা হচ্ছে
প্রাইমারি মোড অ্যান্ড ফর উইনিং ফ্রম দ্য ভেন্টিলেটর টু আদার নন ইনভেসিভ মোড, মানে যখন পেশেন্টটাকে ভেন্টিলেটরটা থেকে মানে ভেন্টিলেটরটা বন্ধ করে যখন অন্য আদার মেথডে মানে যখন পেশেন্টটা অনেকটা ইমপ্রুভমেন্টের কন্ডিশনে গেছে, তার আর ভেন্টিলেটরের দরকার নেই, তো ওটাকে উইনিং বলে, মানে ভেন্টিলেটরটা তখন আর তার দরকার নেই। তো উইনিং ফ্রম ভেন্টিলেটর মানে ভেন্টিলেটরটা এরপর বন্ধ করে দিয়ে তাকে অন্য নন ইনভেসিভ মেথডে কোনো অক্সিজেন দেওয়া বা তাকে ভেন্টিলেশন দেওয়া, সেটাকে আমরা বলি উইনিং অফ দ্য ভেন্টিলেটর। তো উইনিংয়ের সময় এসআইএমভিটা জেনারেলি ইউজ করা হয়। বাকি আরও আছে, পিএসভি আছে, পিপ আছে, পজিটিভ ইন এক্সপিরেটরি প্রেসার। এখানে যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়ে প্রেসার আর বাইলেভেল পজিটিভ এয়ারওয়ে প্রেসার, ঠিক আছে, সিপ্যাপ আর বাইপ্যাপটা। সিপ্যাপটা একটা কন্টিনিউয়াস পজিটিভ প্রেসার থ্রু আউট দ্য রেসপিরেটরি সার্কেল দেওয়া হয়, আর বাইপ্যাপটা কি না এটা দুটো থাকে, ঠিক আছে, এক্সহেল একটা প্রেসার থাকে, ইনহেল প্রেসার, মানে দুটো প্রেসার থাকে। তো সেটাকে আমরা বাইপ্যাপ প্রেসার আর কি বলে থাকি। অনেক সময় ইমেজ বেস কোশ্চেনও আছে। আচ্ছা, ইমেজগুলো আমি শেয়ার করে দেবো আমার টেলিগ্রাম চ্যানেলে, যারা এখনও জয়েন হওনি প্লিজ জয়েন টু মাই টেলিগ্রাম চ্যানেল, আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো। ওকে, ঠিক আছে। এরপর এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, যেটা হচ্ছে এখানে ইম্পর্টেন্ট এই হাই প্রেসার অ্যালার্ম আর লো প্রেসার অ্যালার্মটা, ঠিক আছে। তো ভেন্টিলেটারে দুটো টাইপের অ্যালার্ম আমরা দেখতে পারি, একটা হচ্ছে হাই প্রেসার অ্যালার্ম, একটা হচ্ছে লো প্রেসার অ্যালার্ম। হাই প্রেসার অ্যালার্মটা কি না, কখনো কোনো ধরনের অবস্ট্রাকশন যদি থাকে, এনি কাইন্ড অফ অবস্ট্রাকশন ডিউ টু এনিথিং, লাইক কোনো সিক্রিশন আছে এয়ারওয়েতে, বা কোনো ভিজিং বঙ্কোস্পাজম হচ্ছে, ইটি টিউবটা ডিসপ্লেস হয়ে গেছে, বা কোনো কিঙ্কিং হয়েছে টিউবে, কোনো টিউবটা মুড়ে গেছে, ঠিক আছে, ক্লায়েন্টটা টিউবটাকে বাইট করে দিয়েছে, দিয়ে আর পুরো চিপে দিয়েছে আর কি, বাইট করে কামড়ে পুরো টিউবটাকে অবস্ট্রাকশন করে দিচ্ছে। এইসব ক্ষেত্রে যে কোনো কাইন্ড অফ অবস্ট্রাকশনে হাই প্রেসার অ্যালার্ম আমরা পাবো। আর হাই প্রেসার অ্যালার্ম হলে কি ইন্টারভেনশন দেবো না, ইমিডিয়েটলি টু সাকশন অ্যাজ নিডেড। যখনই, কারণ কি দেখবো যে যদি সিক্রিশনের জন্য হচ্ছে তো সাকশন করব, যদি কিঙ্কিং আছে তখন সেটা অ্যাসেস করবো, ফার্স্ট আগে দেখবো যে কী জন্য হচ্ছে, দেন আমরা সেই অনুযায়ী ইন্টারভেনশনটা করব। তো ম্যাক্সিমাম হচ্ছে সিক্রিশন জন্য হয়, ওই জন্য আর কি সাকশনটা এখানে বলা আছে। এরপর হচ্ছে লো প্রেসার অ্যালার্ম। লো প্রেসার অ্যালার্ম কি না, কোনো কাইন্ড অফ লিকেজ হলে, কোনো এয়ার লিক হলে তখন হচ্ছে আমাদের লো প্রেসার অ্যালার্ম হয়। ইট ইজ বিটিং ডিউ টু ফলোয়িং কজেস: ইফ ডিসকানেকশন অফ দ্য টিউব অকার, ইফ এয়ার লিকিং in tubing of ventilator, when the client stops spontaneous breathing, মানে কখনো যদি কোনো লিকিং হচ্ছে তো সেই ক্ষেত্রে আমরা লো প্রেসার অ্যালার্ম পাবো। আর লো প্রেসার অ্যালার্ম হলে কি হবে, সিকিউর দ্য কানেকশন, ইন্টারভেনশন কি না, সিকিউর দ্য কানেকশন বিটুইন টিউবস অ্যান্ড ভেন্টিলেটর, মানে আমরা কানেকশনটা দেখবো যে কোনো সেখানে কানেকশন প্রবলেম হয়েছে কিনা, তাহলে কানেকশনটা আবার ওখানে জুড়তে হবে, ঠিক আছে। তো হাই প্রেসার অ্যালার্ম ডিউ টু এনি কাইন্ড অফ অবস্ট্রাকশন, আর লো প্রেসার অ্যালার্ম কখন পাই, ডিউ টু এনি কাইন্ড অফ লিকেজ, ঠিক আছে, এটা মেনলি আমাদেরকে মনে রাখতে হবে। ওকে, এরপর আমরা আসছি যে হচ্ছে কমপ্লিকেশন অফ মেকানিক্যাল ভেন্টিলেটর। দেখো এগুলো অতটা ইম্পর্ট্যান্ট নয়, তো আমার মনে হয় এগুলো এখন পড়ে এক্সট্রা টাইম ওয়েস্ট করে লাভ নেই, এত ডিপে আই থিঙ্ক কোয়েশ্চেন আসবে না, ঠিক আছে। তো তাও ওই হাইপোটেনশন হয়, নিউমোথোরাক্স, এই সবগুলো দেখা যেতে পারে, মেটাবলিক অ্যালকালাইসিস দেখা যেতে পারে, ঠিক আছে। এরপর উইনিংটা নেমে দেওয়া আছে, এগুলো দরকার নেই, ঠিক আছে, এক্সট্রা এগুলো পড়ে লাভ নেই। হ্যাঁ, এরপর আসছে ভিকিউ রেশিও, এটা অনেক সময় কোয়েশ্চেন দিয়ে দেয়, ঠিক আছে। ভিকিউ রেশিও কি না, ভিকিউ রেশিও ইজ দ্য অ্যামাউন্ট অফ এয়ার দ্যাট reaches to alveoli divided by the amount of blood flow in the capillaries in the lungs, ঠিক আছে। তো ভিকিউ রেশিওটা কি না, ভেন্টিলেশন টু পারফিউশন রেশিও। ভিটা হচ্ছে ভেন্টিলেশন, কিউটা পারফিউশন, ঠিক আছে। তো ভেন্টিলেশন কোনটা না, যেটা হচ্ছে অ্যামাউন্ট অফ এয়ার যেটা হচ্ছে অ্যালভিওলায়ের মধ্যে আছে সেটাকে ভেন্টিলেশন বলা হয়। আর পারফিউশন কোনটা, যেটা ক্যাপিলারিজ, লাংসের যে ব্লাড ফ্লোটাতে আছে, লাংসের যে ক্যাপিলারিজ আছে, ব্লাড ভেসেলসগুলো আছে, সেগুলোর মধ্যে যে অ্যামাউন্ট অফ ব্লাড ফ্লোটা আছে সেটাকে আমরা পারফিউশন বলে থাকি, ঠিক আছে। এরপর ভিকিউ রেশিও ইজ দ্য রিলেশনশিপ বিটুইন ভেন্টিলেশন অ্যান্ড পারফিউশন। নর্মাল ভেন্টিলেশন ইজ 4 লিটার অফ এয়ার পার মিনিট, আর নর্মাল পারফিউশন হচ্ছে 5 লিটার ব্লাড পার মিনিট। অতটা মনে রাখার দরকার নেই, ঠিক আছে, ওটা তো দরকার নেই, অ্যামাউন্টগুলো অত আসে না। যেটা এখানে মনে রাখতে হবে যে লোয়ার ভিকিউ রেশিও হলে কী হয়, when there is perfusion but no ventilation, perfusion exceeds ventilation which terms as SUNT, V by Q is 0, occurs in pneumonia, atelectasis, chronic bronchitis, asthma। আচ্ছা, এখানে আমি একটা ইজিলি বলে দিচ্ছি, ঠিক আছে, এই বইটা
না দেখে, যেটা আমি এখানে ড্র করছি একটা, সরি, এখানটাতে আমি করছি, ঠিক আছে। দেখো এটা হচ্ছে আমাদের অ্যালভিওলাই, ঠিক আছে। তো এটা হচ্ছে অ্যালভিওলাই, যদি এখানে হচ্ছে আমাদের ভেন্টিলেশন হয়, আর এটা হচ্ছে আমাদের ব্লাড ভেসেল, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ব্লাড ভেসেল। তো এখানে হচ্ছে আমাদের পারফিউশন হয়। যদি কি হয় যে ভেন্টিলেশনটা হচ্ছে প্রপার আছে, ঠিক আছে, ভেন্টিলেশনটা প্রপার আছে, মানে ভেন্টিলেশনটা নর্মাল ঠিকই আছে, পারফিউশনে যদি কোনো প্রবলেম হয়, এখানে কোনো ধরো অবস্ট্রাকশন থাকে, কিছু প্রবলেম হয়, তাহলে কি হবে, এই রেশিওটা কি হবে বলো তো? ভেন্টিলেশন বাই পারফিউশন, পারফিউশনটাকে আমরা কিউ দিয়ে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে। তো ভি বাই কিউ রেশিওটা কি হবে? ওটা তো গ্রেটার দেন 1 হবে, কারণ কি ভেন্টিলেশনটা বেশি, ঠিক আছে, ভেন্টিলেশনটা বেশি হলে কি হবে, যে হচ্ছে রেশিওটা গ্রেটার দেন 1 হবে। ভি বাই কিউটা যদি সেম সেম হয় তাহলে ইকুয়াল টু 1 হবে। যদি উপরে নিউমারেটরটা বেশি থাকে তাহলে তো অফকোর্স ওটা 1-এর বেশি হবে, ঠিক আছে। তাহলে এই কন্ডিশনগুলো যেখানে ভেন্টিলেশনটা ঠিক থাকে বাট পারফিউশনে কোনো প্রবলেম থাকে, পারফিউশনটা কম হয়, সেখানে আমাদের ভি বাই কিউ রেশিওটা গ্রেটার দেন 1 হয়। আর এটা কোন কোন কন্ডিশনে দেখা যেতে পারে, যেটা হচ্ছে পালমোনারি এম্বলিজমের ক্ষেত্রে বা কোনো কার্ডিয়াক শক, এইসব ক্ষেত্রে দেখা যেতে পারে। আর এটার একটা টার্ম আছে যেটাকে আমরা বলে থাকি ডেড স্পেস, ঠিক আছে। তো এটাকে আমরা বলে থাকি ডেড স্পেস, ঠিক আছে। এরপর আমরা নেক্সট আরেকটা কন্ডিশন পড়বো, যেটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের অ্যালভিওলাই, এটা হচ্ছে আমাদের ব্লাড ভেসেল, ঠিক আছে। তো যদি এখানে ভেন্টিলেশনটা কমে যায়, ঠিক আছে, এটা হচ্ছে ভেন্টিলেশন হচ্ছে, মানে ভেন্টিলেশনের পার্টটা যদি আমাদের কমে যাচ্ছে, মানে ভিটা হচ্ছে ডিক্রিজ করছে, আর পারফিউশনটাও কিন্তু নর্মালি আছে, তখন কি হবে ভি বাই কিউ রেশিওটা? তখন হবে এটা লেস দেন 1, ঠিক আছে, কারণ কি এটা ভিটা হচ্ছে কমে যাচ্ছে, মানে নিউমারেটরটা হচ্ছে কম আছে ডিনোমিনেটর থেকে, তাহলে লেস দেন 1 হবে। আর এটার জন্য আমরা কি টার্ম দিই এটাকে? এটাকে আমরা বলে থাকি শান্টিং, ঠিক আছে। এরপরে আরেকটা কন্ডিশন আছে, যেটা হচ্ছে, এটা ধরো ভেন্টিলেশন, আর এটা হচ্ছে আমাদের পারফিউশন, ব্লাড ভেসেল, এটা অ্যালভিওলাই। এরপর এখানে ভেন্টিলেশনটা কমে যাচ্ছে, আর এখানে কি হচ্ছে, পারফিউশনটাও কমে যাচ্ছে। দুটোই যদি কমে যায়, ভিটাও কমছে, কিউটাও কমছে, ঠিক আছে, দুটোই কমে যাচ্ছে, তাহলে রেশিওটা এখানে ভি বাই কিউ এর যে রেশিওটা সেমই থাকছে, ঠিক আছে, কারণ কি ভিটাও কমছে, কিউটাও কমছে, ওই জন্য রেশিওটা তো সেম থাকছে। কিন্তু দুটোই যেহেতু কমছে, এটাকে আমরা বলে থাকি সাইলেন্ট ইউনিট, সাইলেন্ট ইউনিট, ঠিক আছে। তাহলে এই তিনটে একটু মনে রাখার চেষ্টা করবে, যে হচ্ছে ডেড স্পেস কি, শান্টিং কি, আর সাইলেন্ট ইউনিট কি। ডেড স্পেসটা কি হলো না, যখন ভেন্টিলেশনটা ঠিক আছে, পারফিউশনে কোনো প্রবলেম হচ্ছে, পারফিউশনটা কমে যাচ্ছে, তখন সেটাকে আমরা ডেড স্পেস বলে থাকি। শান্টিংটা কখন না, যখন ভেন্টিলেশনটা কমছে কিন্তু পারফিউশনটা নর্মাল থাকছে, সেটা হচ্ছে আমাদের শান্টিং। আর যখন ভেন্টিলেশন পারফিউশন দুটোই কমে যাচ্ছে, সেটা আমরা বলে থাকি সাইলেন্ট ইউনিট, ঠিক আছে। এই তিনটে তাহলে একটু ইম্পর্টেন্ট মনে রাখবে। আচ্ছা, ডেড স্পেসটা আমরা বললাম পালমোনারি এম্বলিজমের ক্ষেত্রে দেখা হয়। শান্টিংটা আমরা কোথায় কোথায় দেখতে পাই, না হচ্ছে অ্যাটেলেক্টাসিসের ক্ষেত্রে, অ্যাটেলেক্টাসিসে মেনলি দেখতে পাওয়া যায়, নিউমোনিয়া সিওপিডিতেও দেখা যেতে পারে, ঠিক আছে, নিউমোনিয়া বা হচ্ছে তোমার সিওপিডিতেও দেখা যেতে পারে। আর সাইলেন্ট ইউনিটটা এআরডিএসে জেনারেলি দেখা যায়। এগুলো অতটা না মনে রাখলেও হবে, শুধুমাত্র টার্মটা শান্টিং, ডেড স্পেস আর সাইলেন্ট ইউনিট আর জিনিসটা কি এটা একটু মনে রাখলেই হবে, ঠিক আছে। তো এখানে ওগুলোই লেখা আছে। এরপর একটা পালমোনারি ক্যাপিলারি ওয়েজ প্রেসারও আছে, যেটা হচ্ছে তোমার লেফট আর্টেরিয়াল প্রেসার। এটা অলরেডি আমরা ফাউন্ডেশন আর কি পড়বো আর কি, অলরেডি নয়, মানে ইন ফিউচার আমরা পড়বো, কিছুদিনের মধ্যেই জলদি পড়বো। তো সেখানে আমি ভালো করে এক্সপ্লেন করবো। আর পালমোনারি আর্টারি প্রেসার আছে, যেটা পালমোনারি আর্টারির প্রেসার। আর এগুলো অত মনে রাখার দরকার নেই, ঠিক আছে, অতটা ইম্পর্টেন্ট নয়। ওকে।